আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই সেল এবং আয়না ঘরে বন্দি রেখে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। চিফ প্রসিকিউটর জানান, এই অভিযোগ কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, অপরাধে জড়িত কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ সময় গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান ভুক্তভোগীরা। ছাত্র জনতার দুর্বার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর আয়নাঘরে নির্যাতনের খবরে দেশ বিদেশে ওঠে সমালোচনার ঝড়। ভুক্তভোগীদের জবানবন্দিতে বেরিয়ে আসে শেখ হাসিনার শাসনামলে ভিন্ন মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে র্যাবের টিএফআই সেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম করে নির্মম নির্যাতনের খবর। এ বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা। এসব অভিযোগের তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানির পর অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দায় কোনোভাবেই বাহিনীর উপর বর্তাবে না। ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সাথে সাথেই চাকরি হারিয়েছেন বিভিন্ন বাহিনীতে কর্মরত অভিযুক্তরা। তাই তাদের গ্রেফতারে কোনো আইনি বাধা নেই। তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। এই আসামিরা যেখানে আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। আসামিরা এখন থেকে আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন অনুযায়ী। এ সময় গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান গুমের শিকার ভুক্তভোগীরা। আমি ন্যায় বিচারটা চাই। আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। ক্ষতিপূরণ তো আমরা চাইবো আয়না ঘরে রেখে বিচার করা হোক। এদিন বিজিবি ও পুলিশের 4 কর্মকর্তার বিরুদ্ধে বাড্ডা ও রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ রাজধানীর আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় সাক্ষ্য দেন এএসআই মনিরুল। শেষ পর্যায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ রোববার যুক্তি তর্ক উপস্থাপন শুরু করবে রাষ্ট্রপক্ষ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল যুক্তি তর্ক উপস্থাপনের জন্য এদিন ঠিক করেন। আসামিদের বিরুদ্ধে আনা হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি রাষ্ট্রপক্ষের। আর অভিযোগ টিকবে না বলে দাবি রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর। জুলাই গণ আন্দোলনে বিপ্লবী জনতাকে দমাতে সরকারের নির্দেশে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় 1400 মানুষ, আহত হয় আরও প্রায় 2500। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 3রা আগস্ট বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 25 কার্যদিবসে রাষ্ট্রপক্ষের 54 জন সাক্ষী সাক্ষ্য দেন। বুধবার সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ নিশ্চিত হয়েছে, দৃঢ়তার সাথে মনে করেন যে 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত এবং পর্যাপ্ত সাক্ষী আমরা উপস্থাপন করেছি। তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি খালাস পাবেন আসামিরা। আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। তারা যেসব কথাগুলি বলেছেন জবানবন্দিতে সে কথাগুলি সাক্ষীতে বলেন না, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন না। নির্দেশদাতা হিসাবে যে সমস্ত ডকুমেন্টস আনা হয়েছে আমি মনে করি সেই ডকুমেন্টসগুলো ফেক। আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার এই আসামিরা খালাস পাবে।
এদিকে এ মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সঠিকভাবে নেওয়া হয়নি বলেও দাবি আসামিপক্ষের আইনজীবীর। দিতে পারলেন না, ওনারা থাকলে অনেক কিছু বেরিয়ে আসতো, ওনারা নাই দেখে অনেক কিছু। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ব্যালটের ভাষা ও গণভোট আয়োজনের সময় নির্ধারণ এবং ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ঐকমত্য কমিশন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শেষ দফার দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নিয়েছে 30টি রাজনৈতিক দল। সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 15 বা 16 অক্টোবর জুলাই সনদ সই করাতে চায় কমিশন। এই বিষয়ে 10 তারিখের মধ্যে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে পেশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তাই গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আজই শেষ করতে চায় কমিশন বলেও জানান আলী রিয়াজ। গণভোটে কিভাবে বিস্তারিতভাবে জনগণের সম্মতিগুলো, এমনকি যে সমস্ত জায়গায় নোটার ডিসিশন আছে সেগুলিকে সুনির্দিষ্টভাবে আলাদা করেই নেওয়া যেতে পারে কিনা। আরেকটি হচ্ছে যে গণভোট অনুষ্ঠানে একটা সময়সীমা আপনারা যদি প্রস্তাব করতে পারেন সেটা আমাদের জন্য সহায়ক হবে। আমরা আশা করছি আজকে এই জায়গায় আমরা চূড়ান্ত করতে পারবো, কিন্তু যদি প্রয়োজন হয়, অতীতে যেমন আপনারা বলেছেন, আমরাও মনে করি প্রয়োজন হলে আরও একদিন, বড় জোর 2 দিন আমরা এই জন্য ব্যয় করতে পারবো। কিন্তু 10 তারিখের মধ্যে আমরা এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আমরা আশা করছি সেটা দিতে পারবো। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই লক্ষ্যে পর্যবেক্ষক পাঠাবে ইইউ। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি প্রবর্তন, সংবিধান সংশোধনের সুযোগ নেই। আমির খুসরু বলেন, সরকারের যেসব সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করতে পারে সেসব বিষয়ে এখন থেকেই নির্বাচন কমিশনকে প্রয়োজনে হস্তক্ষেপ করতে হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার, ইইউর সাথে ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তারা আশা করছে সেটা হবে। নানা দাবি তুলে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের সাথে জনগণ নেই বলে দাবি করেন বিএনপির এই নীতি নির্ধারক। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছে সেটা পাস করেন পার্লামেন্টে। নির্বাচন যেহেতু আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে, সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকে নিয়ে জড়িত, সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত। এদিকে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ পরিচালনার অভিজ্ঞতা থাকায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপির উপরেই আস্থা রাখবে দেশের জনগণ। বাংলাদেশে কোন রাজনৈতিক দল যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপি ছাড়া আর কারো আছে? যাদের অভিজ্ঞতা আছে এই কাজে সুযোগ তো তাদের দিতে হবে নাকি? তাহলে তারা পারবে কাজটা। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপি নেতারা সতর্ক করে দিয়ে বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন দুর্নীতি, অপকর্ম, দায়িত্ব পালনে অবহেলা না করতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা তা এদেশের অভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ছবি সরানোর ঘটনায় রাষ্ট্রপতির চিঠি পেলেও তার কোনো উত্তর দেননি। To the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections. বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের এমন বক্তব্য অপ্রত্যাশিত। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। এদিকে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে ছবি সরানোর ঘটনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন তৌহিদ হোসেন। জানান, রাষ্ট্রপতির চিঠির কোনো জবাব দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে, এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে। চিঠিটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেক দিন। আপনারা কি কোনো উত্তর দিয়েছেন বা তাকে কোনো আমার মনে হয় এটাতে আর আমরা একটু বেশি গভীরে না ঢুকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 কূটনীতিকের বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কি নিয়ে কথাবার্তা বলেছেন, সেটার ফলাফল তারা কি প্রত্যাশা করছে, এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে। কিন্তু এমনিতে অন দ্য ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, ফিলিস্তিন আর বাংলাদেশ মুখোমুখি হবে না। নিরাপদে প্রস্থানের পথ বা সেভ এক্সিট খুঁজছেন না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সচিবালয়ের সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা বলেন, সরকারের সাথে এনসিপির ভালো সম্পর্ক। নাহিদ ইসলাম কেন এমন কথা বলেছেন এটা তাকেই পরিষ্কার করতে হবে। বহু ঘাত প্রতিঘাত প্রতিহত করে দেশে থেকেছেন জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বাকি জীবনও বাংলাদেশেই কাটাবো। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে, ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে। এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না, আমার খণ্ডানোরও বিষয় না, কারণ সেখানে তথ্য প্রমাণ উপাত্ত মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিকে এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তারুণ্যের শক্তি সৃজনশীল কাজে লাগিয়ে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আগামী 12 অক্টোবর প্রফেসর ইউনূস ইতালি সফরে যাচ্ছেন বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দেশের অর্থনীতি থেকে পরনির্ভরশীলতা দূর করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারুণ্য সৃজনশীলতা আমাদের শক্তি, এই শক্তি আর সুযোগ আমাদের আছে, এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। তিনি আরও জানান, ব্যাংক ও উৎপাদনমুখী শিল্পসহ বিভিন্ন খাতের সমস্যা কাটিয়ে গতি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। যে বাংলাদেশকে খুব শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজ্যাকশনটা একটু বাড়াতে হবে। ইসলামী ব্যাংকগুলোকে 5টি একীভূত হচ্ছে। ভিসা বিষয়টা যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই,
তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন। তো ইআইআর-এর যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেনটিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে আর কি। এলডিসি থেকে উত্তরণে সরকার আরও সময় নেবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন প্রেস সচিব। সরকারের অবস্থান আগের জায়গায় আছে। ইউএনের যে ওদের যে একটা অফিস আছে এই বিষয়ে, তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে। এই কাজটা আমরা আশা করছি এই মাসেই এটা শুরু হবে। এ সময় শফিকুল আলম জানান, আগামী 12-13 অক্টোবর জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের অনুষ্ঠানে যোগ দিতে রোম সফর করবেন প্রফেসর ইউনুস। 12 তারিখে রোমে যাচ্ছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাহাড়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানীর মহাখালীর রাওয়া হেলমেট হলে আয়োজিত আলোচনায় জাতীয় নিরাপত্তার স্বার্থে পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের সংকট দূর করার কথা বলেন আলোচকরা। তাদের মতে সমস্যার স্থায়ী সমাধানে পার্বত্য চট্টগ্রামকে শুধু প্রশাসনিকভাবে নয়, দেখতে হবে মানবিক ও জাতীয় দৃষ্টিকোণ থেকেও। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত কয়েক দশক ধরে আধিপত্য বিস্তার সহ নানা রকম সন্ত্রাসী কাজে লিপ্ত পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। সহিংসতার বলি হচ্ছেন পাহাড়ি বাঙালি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাহাড়ে শান্তি ফেরাতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর অন্তত 400 সদস্য। সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম, শান্তির অন্বেষণ শীর্ষক মুক্ত আলোচনায় এসব তথ্য তুলে ধরেন আলোচকরা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানুষ সমাজ এই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেমন বৈষম্য শিকার সেনাবাহিনী স্লোগান দেয়, হার্মি হটাও, হার্মি চলে যাও, বুঝতে হবে আমাদের। তারা বলেন, পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য অপরিহার্য। শান্তি ফেরানোর নামে 1997 সালে শান্তি চুক্তি হলেও গত 3 দশকেও শান্তি ফেরেনি পাহাড়ে। এখানে অনেক বীর প্রতীক, বীর বিক্রমের মেডেল আছে যারা রক্ত দিয়েছে পার্বত্য চট্টগ্রাম। সুতরাং কোনো বাংলাদেশের এক বিন্দু যদি রক্ত থাকে পার্বত্য চট্টগ্রামে এদিক সেদিক হবে, এই ধরনের কল্পনা করা, এই ধরনের চিন্তা করা পাতুলামি। পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আমাদের ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা ইন্টিগ্রেট করে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের অবস্থানের প্রয়োজনীয়তা তাদেরকে বুঝাতে পারবো। তা না হলে যে কোনো পার্শ্ববর্তী দেশই হোক না কেন এই আমাদের ইনস্টেবিলিটির কিংবা বিশৃঙ্খলার সুযোগ গ্রহণ করবে। মুক্ত এই আলোচনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিদের অভিযোগ, 3 পার্বত্য জেলায় প্রায় 30টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস থাকলেও পাহাড়ে আধিপত্য বিস্তার করছে মাত্র 3টি গোত্র। বৈষম্যের শিকার হচ্ছেন বাকিরা। আমার এই পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র আপনারা চাকমা কেন্দ্রিক স্বপ্ন না দেখে এই পার্বত্য চট্টগ্রামের সকল যত জনগোষ্ঠীকে ইনক্লুসিভ তৈরি করে যদি আপনারা স্বপ্ন দেখেন, তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা পশ্চিমা রাষ্ট্র আপনার উস্কানি দিতে পারবে না। বক্তারা বলেন, পাহাড়ের সংকটের মূলে রয়েছে ভারতীয় আগ্রাসন, যার পেছনে মদত দিচ্ছে ভারতীয় দোসররা। শান্তি বাহিনী তো তৈরি হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, কিন্তু তারা তো আক্রমণ করে নাই বাংলাদেশে 1976 সালের আগ পর্যন্ত। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশে তার অ্যাগ্রেশন জিয়ে রাখার জন্য একটা অস্ত্র হাতে রেখেছে, সেই অস্ত্র সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে। এটাই হচ্ছে রিয়ালিটি। এই প্রবলেম সলভ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পলিসি তখন দিয়ে গিয়েছিলেন, দ্যাট ওয়াজ দ্য বেস্ট, দ্যাট ওয়াজ রাইট পলিসি, সেটাই আমরা এখন বললাম এবং সাপোর্ট করতেছি। পাহাড়ে কোনো ধরনের সাম্প্রদায়িক সংকট নেই উল্লেখ করে বক্তারা আরও বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টির মাধ্যমে পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। পরে অনুষ্ঠানে বীরত্বসূচক পদক প্রদান করা হয়। দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবার সহযোগিতা পেলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্ভব। বিকেলে ডিএমপি সদর দপ্তরে নতুন 20টি গাড়ি হস্তান্তর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতায় বহুদিনের, তাই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর 200টি গাড়ি ক্রয় করেছে। এর মধ্যে আজ 20টি গাড়ি ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
জনগণ নির্বাচনমুখী হলে অপরাধের সংখ্যা আরও কমে আসবে। মহানগরীতে সাঁড়াশি অভিযানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলেও জানান তিনি। যারা নির্বাচন করবে পলিটিক্যাল পার্টি, তাদের এটা কিন্তু সবচেয়ে বেশি। এখন দেখেন পলিটিক্যাল পার্টির ভিতরে নিজেদের যে সময় একবার নমিনেশন দেওয়ার পরে সে সময় আবার একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয়। তো আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হয়। আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কেউ কোনো কিছু আটকাতে পারবে না। ভাঙাচোরা আর বড় বড় খানাখন্দে পরিত্যক্ত রাস্তায় পরিণত হয়েছে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মাদারটেক বাসাবো সড়ক। এলাকাবাসীর কাছে অসহনীয় হয়ে পড়েছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 1 বছর ধরে সড়কটির বেহাল দশা হলেও অনেকটা নির্বিকার সিটি কর্পোরেশন। এতে চরম দুর্ভোগ ওই এলাকার কয়েক লাখ মানুষের। দেখে মনে হতে পারে ধান লাগানোর জন্য পানি আটকে রাখা হয়েছে, কিন্তু না, এটি রাজধানীর মাদারটেক বাসাবো সড়ক। বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে এমন অবস্থা তৈরি হয়। এমন ভাঙ্গা রাস্তা দেখে রাজধানীর সড়ক বলে ভুল করতে পারেন কোনো বিদেশি। মনে হতে পারে সড়কটির কোনো কর্তৃপক্ষ নেই, অথবা এলাকাবাসীর শাস্তি হিসেবে এমন অবস্থায় রাখা হয়েছে। দক্ষিণ বনশ্রী, মাদারটেক, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো এলাকার অন্যতম প্রধান সড়ক এটি। প্রতিদিন কয়েক লাখ মানুষ ও যানবাহন চলাচল করে এই পথে। 1 বছর ধরে সড়কটি ভাঙতে ভাঙতে পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। ঘর থেকে বের হলেই ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রতিদিন অনেক ভোগান্তি হয়। সকাল স্কুলে যাওয়ার সময়কে নিয়ে যাইতে কষ্ট হয়, অনেক কষ্ট। এগুলো সব ব্যর্থ গেছে। ছোট থেকে বড় হয়েছে, কিন্তু কখনো এই ঢাকার এই পূর্বাঞ্চলের এত বেহাল অবস্থা কখনো দেখি নাই। দীর্ঘ প্রায় 1 বছরের মতো মানে এই রাস্তার অবস্থা খারাপ, এই রাস্তা কোনো ঠিক হচ্ছে না, এবং আমরা বুঝি না আসলে এই এলাকায় কোনো মা বাপ নাই কিনা। সরকার থাকলে সরকার তো এটির দিকে চায় না, জনগণের দিকে চায়, জনগণের দিকে তো চায় না। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুলগামী শিশু, গর্ভবতী মহিলা ও বয়স্ক ব্যক্তিরা। হাঁটার ফুটপাত নেই, রিক্সা, অটো বা গাড়িতে সহ্য করতে হচ্ছে ঝাঁকুনি। মরার উপর খাড়ার ঘা হিসেবে শুরু হয়েছে বিদ্যুৎ বিভাগের খোঁড়াখড়ি। আবার কোথাও ড্রেন তৈরির কাজ। এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। আমি যে অসুস্থ, আমি যে এই অটো দিয়ে যাব, এটা রিস্কটা কে দিব? অটো একদিকে পড়ে যায়। দেশে সরকার আছে, তাহলে কেউ আছে যে কিছু কথা বলবো। বিশ্ব যাইতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় যায়। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই মন্দ এই রাস্তা করার জন্য। সিটি কর্পোরেশন নামে আছে, কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে কাজ কোনো নাই। পাশে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস। এত দুর্ভোগের পরও তারা দাবি করছে কোনো গাফিলতি নেই তাদের। মানুষের যাতে ভোগান্তি কমে যায়, এই জন্য খুব দ্রুত পসিবল করার জন্য যে কাজগুলো করা দরকার করে দেব। আর একবার এটা শেষ হতে আমার মনে হয় যাতে আরও মাস লাগবে। শুধু এটি নয়, রাজধানীর বহু সড়কে এমন গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত বছর সরকার পরিবর্তন হলেও সিটি কর্পোরেশন আছে, সেটা পরিচালনা করবার কর্তৃপক্ষও আছে। আবার নিয়মিত ট্যাক্স পরিশোধ করছেন নগরবাসী। প্রশ্ন উঠেছে, সেই টাকা যাচ্ছে কোথায়? জনগণের টাকা জনভোগান্তি দূর করতে সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। গত মাসের তুলনায় অক্টোবরে এই পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরের সংবাদ সম্মেলনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতির কথা জানান সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এদিকে সারা দেশে 5 কোটি শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। জন্ম নিবন্ধন ছাড়াও কেন্দ্রে মিলবে টিকা। টাইফয়েডে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুহার শূন্যে নামিয়ে আনতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ। এরই অংশ হিসাবে 12 অক্টোবর থেকে সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু কিশোরদের দেওয়া হবে টাইফয়েডের টিকা। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণীর যে কোনো বয়সী শিক্ষার্থীরাও এই টিকা পাবে। টিকা নিতে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধনের জন্য উৎসাহিত করা হচ্ছে। তবে জন্ম নিবন্ধন না থাকলেও কেন্দ্রে গেলে সকাল 8টা থেকে বিকেল 3:30 পর্যন্ত মিলবে টিকা। এটা একটা ব্যাকটেরিয়া জনিত সালমোনেলা টাইফি
এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং দূষিত পানি, খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এইসব কারণে এই রোগটার প্রকোপ বেশি দেখা যায়। কিন্তু আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি যদি আমরা 1 ডোজ টাইফয়েড টিকা নিশ্চিত করি তাহলে এই রোগটা থেকে প্রায় 85% সুরক্ষিত থাকা যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সংবাদ সম্মেলনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় এডিস মশা নিধনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ডেঙ্গু টিকার ব্যাপারে আমাদেরকে আসলে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত WHO আমাদেরকে অ্যাপ্রুভাল না দেয়। আমার জানা মতে 2-1টা জায়গায় ব্রাজিলে এই টিকাটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে। তো ভ্যাকসিনের জন্য আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে, বাংলাদেশ সরকারের IDC এটা নিয়ে কাজ করছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের শেষ বৃষ্টির দিন থেকে পরবর্তী 2 মাস চোখ রাঙাবে ডেঙ্গু। বুধবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। আরও 2 মাস ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত থাকার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক হোসেনের। রোগী অনুপাতে মৃত্যুর হার এখন আমাদের প্রতি 1000-এ 4 জন মারা যাচ্ছে। এর আগে ছিল প্রতি 1000-এ 5 জন। সরকারি নীতি নির্ধারকরা হয়তো অন্য বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এখানে বেশি অর্থ লাগবে, জনবল প্রয়োজন হবে, লজিস্টিক প্রয়োজন হবে। গত 24 ঘন্টায় সারা দেশে 700 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।